আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমরা তাপগতিবিদ্যা পড়ছিলাম এবং গত লেকচারে আমি আপনাদেরকে তাপগতীয় যে প্রক্রিয়াগুলো আছে এই পাঁচটা প্রক্রিয়ার একেবারে বিস্তারিত আলোচনা করে দিয়েছিলাম। তো আজকে আমরা ক্লাসটা শুরু করব হচ্ছে এইখানে প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি এইটার ডিটেলস আলোচনা আগে করব আমরা আজকের ক্লাসের শুরুতেই। সো একটা হচ্ছে রিভার্সিবল আর একটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। আমাদের তাপগতিবিদ্যায় এই দুইটা জিনিস অনেক জায়গায় আসবে এবং অনেক প্রশ্নে গাণিতিকভাবে বলবে যে গাণিতিকভাবে ব্যাখ্যা করো এটা কি রিভার্সিবল নাকি ইরিভার্সিবল। তো আগে আমাদের জানতে হবে প্রত্যাবর্তী প্রক্রিয়া কি আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি। আমি একেবারে সহজ সরল এক্সাম্পল দিয়েই ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। সো চলেন আমরা শুরুতে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া বা প্রত্যাগামী প্রক্রিয়া রিভার্সিবল। প্রত্যাবর্তী বা প্রত্যাগামী প্রক্রিয়া। আমি একেবারে প্লেন অ্যান্ড সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করি যে প্রত্যাবর্তী বা প্রত্যাগামী প্রক্রিয়াটা কি জিনিস। একেবারে ঠান্ডা মাথায় চিন্তা করেন, যদি কোনো তাপ লস না হয়, হিট লস না হয়, আপনার 1 কিলোগ্রাম বরফকে আপনি পানিতে পরিণত করবেন। সো 1 কিলোগ্রাম বরফ যদি আপনি পানিতে পরিণত করতে চান সেক্ষেত্রে কি করতে হবে? বরফকে তাপ দিতে হবে, বরফ তাপ গ্রহণ করে পানিতে রূপান্তরিত হবে। তাহলে দেখেন আমরা ধরেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কিলোগ্রাম বরফ নিলাম। এই বরফকে আমার উদ্দেশ্য হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করব। এবং শুরুতেই বলে নিচ্ছি কোনো রকম হিট লস কিন্তু হবে না, কোনো রকম তাপ কোনোভাবেই লস হয়ে যাবে না। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কিলোগ্রাম বরফ এখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কিলোগ্রাম পানিতে যদি আমি কনভার্ট করি তাহলে দেখেন কি হয়। বরফ থেকে পানিতে আসার জন্য আমাকে কি করতে হবে? এখানে তাপ দিতে হবে। কত তাপ দিতে হবে? বরফ গলনের যে সুপ্ত তাপ সেই সুপ্ত তাপটা দিতে হবে। তাহলে এখানে আমরা 3,36,000 জুল তাপ অ্যাড করব। তাহলে আমরা এখানে অ্যাড করব কতটুকু? 30,000 জুল। তাহলে এখানে অ্যাড করি, প্লাস করি 3,36,000 জুল। এখন আমি যদি আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কিলোগ্রাম পানি থেকে এই একই অ্যামাউন্টের তাপ সরায় নিতে পারি তাহলে পানিটা কিসে রূপান্তরিত হবে? বরফে রূপান্তরিত হবে। সুতরাং এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কিলোগ্রাম পানি থেকে আমি যদি 3,36,000 জুল তাপ সরিয়ে নিতে পারি তাহলে এই পানিটা কিসে রূপান্তরিত হলো? বরফে রূপান্তরিত হলো। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি ডেফিনেশনটা আগে দেই নাই, আমি এক্সাম্পলটা আগে দিচ্ছি, কারণ সব সময় আমার কথা হচ্ছে যে পার্টিকুলার কোনো এক্সাম্পল থেকে ডেফিনেশন শেখাটা সবসময় বেটার, কারণ তাহলে সেক্ষেত্রে জিনিসটা মনে থাকে। সুতরাং একটু খেয়াল করে দেখেন এই ডায়াগ্রামটা থেকে আমরা যদি একটু খেয়াল করে দেখি গোটা ঘটনাটা কি হচ্ছে, তাহলে এই ডায়াগ্রামটা আমাদের কি বলতেছে? এই ডায়াগ্রামটা বলতেছে যে যদি একটা স্টেট বা অবস্থা থেকে আর একটা স্টেট বা অবস্থায় যাওয়া এবং আসার সময় সমান পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন হয় তাহলে এই যে প্রক্রিয়াটা আছে এইটাকে আমরা বলবো প্রত্যাগামী প্রক্রিয়া। মানে হচ্ছে যতটুকু তাপ যোগ করতেছি ঠিক ততটুকু তাপ বিয়োগ করে আমি আবার আগের স্টেটে ফেরত আসতে পারতেছি। দেখেন আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের সঙ্গে যতটুকু হিট অ্যাড করতেছিলাম ঠিক ততটুকু হিট সাবট্রাক্ট করে আমি আবার এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে আবার বরফে ফেরত আসতে পারতেছি। তাহলে এখন যদি ডেফিনেশন বা সংজ্ঞাটা আমরা লিখতে যাই সেই সংজ্ঞাটা বা ডেফিনেশনটা আমরা কিভাবে লিখবো সেটা এখন আমরা গুছিয়ে লিখি। এইখানে দেখেন
একটাকে যদি সম্মুখ প্রক্রিয়া বলি, আরেকটাকে আমরা কি বলবো? বিপরীত প্রক্রিয়া। এই যে দেখেন বরফ থেকে পানিতে আসতেছেন, এটাকে যদি আপনি বলেন সম্মুখ প্রক্রিয়া, তাহলে পানি থেকে বরফে যাওয়াকে বলবেন বিপরীত প্রক্রিয়া। আর কেউ যদি পানি থেকে বরফে যাওয়াটাকে বলে সম্মুখ প্রক্রিয়া, তাহলে বরফ থেকে পানিতে আসাটা বিপরীত প্রক্রিয়া। কোনটা সম্মুখ প্রক্রিয়া কোনটা বিপরীত প্রক্রিয়া এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কারণ হচ্ছে একটা, এটা যদি সম্মুখ প্রক্রিয়া হয় এটার জন্য বিপরীত প্রক্রিয়া এটা, আর এইটা যদি সম্মুখ প্রক্রিয়া হয় এটার জন্য বিপরীত প্রক্রিয়া কি? এইটা। তাহলে ডেফিনেশন বা সংজ্ঞা যদি আমরা এখানে দেখতে যাই, তাহলে সম্মুখ ও বিপরীত প্রক্রিয়ায় যদি সমান তাপের আদান প্রদান হয়, মানে সম্মুখ প্রক্রিয়ায় যে পরিমাণ তাপ আসতেছে, বিপরীত প্রক্রিয়ায় যদি একই পরিমাণের তাপ আসে বা যায়, তাহলে সেটা হচ্ছে, তবে তাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হয়। সো ধরেন কোন একটা সিস্টেম এ স্টেট থেকে বি স্টেটের মধ্যে যদি আসা যাওয়া করে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে আমার এ থেকে বি তে যেতে যে পরিমাণ তাপ Q1 যদি আমার অ্যাড হয়, বি থেকে এতে ফেরত আসতে সেই একই পরিমাণ তাপ তখন আমাকে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে, -Q1 তাপই বিয়োগ করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রত্যাগামী বা প্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, এখন আমরা এইখানে তাহলে সংজ্ঞাটা দেখলাম, একেবারে পার্টিকুলার এক্সাম্পল দেখলাম। এবার বইয়ের ভাষায় যদি সংজ্ঞাটা আমরা লিখতে চাই, বইয়ের ভাষায় যে সংজ্ঞাটা লেখা আছে সেটা হচ্ছে, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখ ও বিপরীত প্রক্রিয়ার প্রতি ধাপে বা স্তরে, ধাপ বা স্তর একই কথা, প্রতি ধাপে বা প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয়, সেই প্রক্রিয়াকে প্রত্যাগামী বা প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়। এটা হচ্ছে বইয়ের ভাষায় সংজ্ঞাটা। আমি সাধারণত সংজ্ঞাগুলা ইসাক স্যারের বইয়ের সংজ্ঞাগুলা প্রেফার করি, সো বলে দিলাম এই সংজ্ঞাগুলা অ্যাকচুয়ালি ম্যাচ করবে বেশিরভাগ সময় ইসাক স্যারের বইয়ের সঙ্গে, অন্য যে কোনো বই থেকে সংজ্ঞা পড়লেও হবে। এখন প্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য গাণিতিক ভাবে আমরা কিভাবে ব্যাখ্যা করব যে একটা প্রক্রিয়া প্রত্যাবর্তী যদি হয় তাহলে তাপ এবং তাপমাত্রা এই দুইটা পরস্পর অবশ্যই সমানুপাতিক হইতে হবে। সো প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কিউ ইজ প্রপোর্শনেট টু টি, এখানে টিটা অবশ্যই কেলভিনে প্রকাশিত তাপমাত্রা। মানে আমি এটা আরো ভালোভাবে ব্যাখ্যা করব আমরা কোথায়, যে কার্নোর চক্রে।
সো কার্নোট চক্র পড়ার সময় আমাদের ওইখানে প্রত্যাবর্তী প্রক্রিয়ার ব্যাপারটা পড়তে হবে। সুতরাং এই যে কতটুকু তাপ আপনি দিচ্ছেন কত তাপমাত্রায়, বা কতটুকু তাপ আপনি সরিয়ে নিচ্ছেন কত তাপমাত্রায়, এই যে তাপ এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্কটা, এটা অবশ্যই কি হইতে হবে, সমানুপাতিক হইতেই হবে যদি এটা কি হয়, প্রত্যাবর্তী প্রক্রিয়া হয়। তাহলে এইখানে আমরা বলতে পারি Q1/T1 = Q2/T2। এটা হচ্ছে প্রত্যাবর্তী বা প্রত্যাগামী প্রক্রিয়ার একেবারে গাণিতিক রিপ্রেজেন্টেশন। যদি কোনো প্রক্রিয়া প্রত্যাবর্তী হয় তাহলে গাণিতিকভাবে আমরা বলতে পারি যে যে তাপমাত্রায় আমি একটা তাপ গ্রহণ করতেছি, ধরেন T1 তাপমাত্রায় Q1 তাপ গ্রহণ করতেছি, আর T2 তাপমাত্রায় Q2 তাপ বর্জন করতেছি, তাহলে গৃহীত তাপ এবং বর্জিত তাপ যে দুইটা আছে, এই দুইটা তাপ এবং তার তাপমাত্রা, তাদের যে রেশিও বা অনুপাত অবশ্যই কি হইতে হবে, সমান হইতে হবে। যাই হোক, আমরা যখন কার্নোট চক্র পড়বো তখন সেখানে এইটার আরো বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আসবে। আপাতত আমরা তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ার পরে যাব কোথায়, অপ্রত্যাবর্তী বা ইরিভার্সিবল যে সাইকেলটা আছে সেই প্রক্রিয়ায়, অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী ইরিভার্সিবল প্রক্রিয়া। দেখেন, অপ্রত্যাবর্তী মানে হচ্ছে আমি সম্মুখ প্রক্রিয়ায় যেখানে যাচ্ছি, বিপরীত প্রক্রিয়ায় সেখানে ফেরত আসতে পারতেছি না। একদম সিম্পল, আমি কোথাও যাচ্ছি কিন্তু ফেরত আসতে পারতেছি না। আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার একেবারে খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আমরা যখন ভাত রান্না করি। দেখেন, আপনি যখন ভাত রান্না করতেছেন তখন চাল নিলেন শুরুতে, চাল যোগ পানি। এখানে আপনি যখন হিট অ্যাড করতেছেন, তাপ দিচ্ছেন, যোগ তাপ, তখন কি পাচ্ছেন, ভাত পাচ্ছেন। তো আমি চাল এবং পানি একত্রে মিশিয়ে চুলায় আগুন জ্বালিয়ে সেখানে হচ্ছে তাপ দিলাম, তাহলে কি পাবো, নরম ভাত পাবো। এবার যদি আমি এখান থেকে একই পরিমাণ তাপ সরায় নেই, তাহলে কি কখনো চাল আর পানি ফেরত পাওয়া যাবে কোনোদিন? আপনি একবার ভাত রান্না করে ফেলার পরে সেটা থেকে যতই তাপ সরিয়ে নেন না কেন, যেহেতু রাসায়নিক পরিবর্তন হয়ে গেছে, চাল থেকে সে রূপান্তরিত হয়ে ভাতে পরিণত হয়ে গেছে, ভাত থেকে আর চাল পাওয়া সম্ভব না। সুতরাং আমি এখন যতই তাপ সরিয়ে নেই না কেন, তাপ যদি এখানে মাইনাস করি, সে আগের স্টেটে আর ফেরত যাচ্ছে না। এই নরম ভাত থেকে সে হয়তোবা ঠান্ডা ভাত হচ্ছে, শক্ত, ঠান্ডা এবং শক্ত ভাত হচ্ছে। তাহলে যে প্রক্রিয়ায়, সম্মুখ প্রক্রিয়ায় আমি যতটুকু তাপ অ্যাড করতেছি, ঠিক ততটুকু তাপ সরিয়ে নিয়ে যদি আমি বিপরীত প্রক্রিয়াটা না পাই বা আগের স্টেটে ফেরত না আসতে পারি, তাহলে সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়া। অ্যাকচুয়ালি আমাদের ভিজিবল ইউনিভার্সে মোটামুটি যত প্রক্রিয়া আছে সব অপ্রত্যাবর্তী। প্রত্যাবর্তী প্রক্রিয়াটা একটা আইডিয়াল কেস সিনারিও অনেকটা। কারণ দেখেন, আমি কিন্তু ওইখানে বারবার একটা কথা বলতেছিলাম, হিট লস যদি না হয়, হিট লস তো হবেই, কিছু না কিছু হিট লস হবেই। একেবারে জিরো হিট লস একেবারেই অসম্ভব একটা ব্যাপার অলমোস্ট। সুতরাং আমরা মোটামুটি যত কিছুই দেখি আমাদের চারপাশে, সবাই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, সবাই অপ্রত্যাগামী প্রক্রিয়া। এবং এই জিনিসটা যে কাজে দিবে, আমরা যখন এন্ট্রপি পড়বো তখন দেখবো যে কিভাবে আসলে এন্ট্রপির সঙ্গে এই অপ্রত্যাগামী প্রক্রিয়াটা খুব ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকতেছে। সো আপাতত মাথায় রাখি, যদি কোনো একটা সম্মুখগামী প্রক্রিয়া হওয়ার পরে সেটা বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, তখন তাকে অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়া বলা হয়। তাহলে ডেফিনিশন বা সংজ্ঞাটা কি, যে প্রক্রিয়া
সম্মুখগামী হবার পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, তাকে অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়া বলা হয়। সুতরাং আমরা তাহলে এটা মাথায় রাখবো যে জগতের মোটামুটি সকল প্রক্রিয়াটাই কি অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়া বলতে তেমন কিছু আসলে পাওয়া যায় না, কারণ হিট লস কম বেশি থাকবেই। এখন নেক্সট আমরা যে জিনিসটা পড়ে রাখবো এখানে, আমরা রুদ্ধতাপ এবং সমষ্ণ প্রক্রিয়া এই দুইটা প্রক্রিয়া অলরেডি পড়ে ফেলছি। বাট এই দুইটা প্রক্রিয়ার যদি গ্রাফ আঁকতে যাই, সেই গ্রাফ দুইটার মধ্যে সম্পর্কটা এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন আকারে থাকে। সো আমি ডিরেক্টলি প্রশ্নটা করে প্রশ্নের ব্যাখ্যাটা আপনাদেরকে শিখিয়ে দিব, কারণ অনুধাবনমূলক প্রশ্নে যদি এই জিনিসটা ফেস করেন বা এমসিকিউতে যদি ফেস করেন তাহলে যাতে কনফিউজড না হন। সো এইখানে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা অপেক্ষা গামা গুণ খাড়া। আমি আপনাদেরকে ডায়াগ্রাম এঁকে এঁকে দেখাচ্ছি। যে দেখেন, আমরা যদি পি বনাম ভি একটা গ্রাফ আঁকি, পি বনাম ভি একটা গ্রাফ আঁকি, এই পিবি গ্রাফটায় আমরা যখন ঢাল দেখতে যাব, দেখেন পিভি গ্রাফের ঢাল কত হবে। আগে একটু সরলরেখার কনসেপ্ট থেকে আলোচনা করি। ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স যখন থাকতেছে, তখন এইখানে যে কোনো একটা বিন্দুতে যে ঢাল, অঙ্কিত স্পর্শকের ঢাল, ঢাল ইকুয়ালস টু কি বলি আমরা, ডিওয়াই বাই ডিএক্স বলি। একেবারে ডিফারেন্সিয়েশনের যে ভেরি বেসিক, সেই বেসিক থেকে আমরা পড়ে আসছি যে যে কোনো ফাংশনের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, ঢাল ইকুয়ালস টু কি ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমরা ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স যখন বলবো, ঢাল বলবো ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে আমরা একটা পিভি ফাংশন আঁকতেছি, যে পি বনাম ভি একটা গ্রাফ আঁকতেছি, তাহলে পি ইজ এ ফাংশন অফ ভি। তাহলে এইখানে যে ঢালটা, সেই ঢালটা কত হবে, ডিপি বাই ডিভি হবে। তাহলে ঢাল হবে ডিপি বাই ডিভি। এখন আমাকে এইটা প্রমাণ করতে হবে যে সমষ্ণ প্রক্রিয়ায় যে ঢালটা পাবো সেইটার তুলনায় রুদ্ধতাপ প্রক্রিয়ার ঢালটা গামা গুণ খাড়া হবে। সো আমি যদি ঢাল দেখতে যাই, দুটো ভিন্ন ভিন্ন গ্রাফ আঁকি, ধরেন এটা হচ্ছে সমষ্ণ রেখা, এটা আমার সমষ্ণ রেখা, আর রুদ্ধতাপীয় রেখা আমার তাহলে এরকম হবে। কারণ খাড়া, খাড়া মানে কি, স্লোপটা বেশি, ঢালটা বেশি, আর সমষ্ণ রেখার ঢালটা কম হবে। তাহলে এটা হচ্ছে সমষ্ণ রেখা, আর এটা কি রুদ্ধতাপীয় রেখা। সুতরাং এইটাকে এখন ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে, এটা সমষ্ণ রেখা আর এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় রেখা। তাহলে দেখেন এখানে এমসিকিউ ইনফরমেশন হিসেবে আসতে পারে, সরাসরি এটাকে একটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে দেওয়া যেতে পারে। তাহলে আমরা প্রথমে সমষ্ণ প্রক্রিয়া নিয়ে চিন্তা করি। সমষ্ণ প্রক্রিয়ায়
সমস্ত প্রক্রিয়া মানে হচ্ছে তাপমাত্রা টিটা ধ্রুব থাকতেছে, তাহলে তাপমাত্রা টি যদি ধ্রুব থাকে, পিভি অবশ্যই ধ্রুব থাকবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, সমস্ত প্রক্রিয়ায় পিভি সমান এনআরটি, তাহলে পিভি সমান এনআরটি যদি হয়, যে কোনো প্রক্রিয়ায় আদর্শ গ্যাসে পিভি সমান এনআরটি, এন ধ্রুব আর ধ্রুব, টিটাও ধ্রুব করে ফেলছি, তাহলে পিভি অবশ্যই কি হবে, চোখ বন্ধ করে ধ্রুব হয়ে যাবে। তাহলে পিভি সমান ধ্রুব আমার সমস্ত প্রক্রিয়ায় থাকতেছে। এখন আমার ঢাল নির্ণয় করতে হবে, ডিপি বাই ডিভি করতে হবে। তাহলে আমি যদি এইখানে আয়তনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ডি বাই ডিভি করি, ডি বাই ডিভি অফ পিভি ইকুয়ালস টু ডি বাই ডিভি অফ ধ্রুব সংখ্যা, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো, পি ডিভি বাই ডিভি প্লাস ভি ডিপি বাই ডিভি ইকুয়ালস টু 0। মনোযোগ দিয়ে খেয়াল করেন যে আমি কিন্তু এইখানে জাস্ট কি করতেছি, গুণ সূত্র প্রয়োগ করতেছি, যে ডিফারেন্সিয়েশনের সময় যদি দুইটা ভ্যারিয়েবল থাকে গুণ আকারে, গুণ সূত্র প্রয়োগ করতে হয়, করলাম, আর ধ্রুব সংখ্যার ব্যবকলনে 0 পাওয়া যায়, সো 0 করলাম। এখন তাহলে পি প্লাস ভি ডিপি বাই ডিভি সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে ভি ডিপি বাই ডিভি সমান মাইনাস পি, তাহলে ডিপি বাই ডিভি ইকুয়ালস টু পাচ্ছি মাইনাস পি ডিভাইডেড বাই ভি। সো এটা হচ্ছে তাহলে আমাদের কোন রেখার ঢাল, এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় সমস্ত রেখার ঢাল। এবং খেয়াল করেন এটা কিন্তু নেগেটিভ, খেয়াল করে দেখেন এই গ্রাফে আপনি যদি কোনো বিন্দুতে স্পর্শক আঁকেন, সেটা কি ঢালটা পজিটিভ দিবে না নেগেটিভ দিবে, অবশ্যই ঢালটা নেগেটিভই দিবে। সো সেটা কিন্তু আসতেছে ডিপি বাই ডিভি সমান মাইনাস পি বাই ভি, তাহলে এটা হচ্ছে সমস্ত রেখার ঢাল। তাহলে লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের সমস্ত রেখার ঢাল, এই অংশটা আমাদের সমস্ত রেখার ঢাল। এইবার আমাদের দরকার রুদ্ধতাপীয় রেখার বেলায় ঢালটা কিরকম হবে সেটা নির্ণয় করা। এখন রুদ্ধতাপীয় যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় পি এবং ভি এর মধ্যে সম্পর্ক আমরা পড়ছিলাম। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি গামা সমান ধ্রুবক ছিল, রুদ্ধতাপের প্রক্রিয়ায় কিন্তু ছিল পিভি গামা সমান ধ্রুবক। তাহলে আমরা আবারও ডি বাই ডিভি করি উভয় পাশে, ডি বাই ডিভি অফ পিভি গামা ইকুয়ালস টু ডি বাই ডিভি অফ ধ্রুবক। সো পি ডি বাই ডিভি অফ ভি গামা প্লাস ভি গামা ডি বাই ডিভি অফ পি ইকুয়ালস টু 0। তাহলে দেখেন এখানে ডিফারেন্সিয়েশন করলে গামাটা আগে চলে আসলো, ভি গামা মাইনাস 1 প্লাস ভি গামা ডিপি বাই ডিভি সমান 0। তাহলে গামা পি ভি গামা ডিভাইডেড বাই ভি প্লাস ভি গামা ডিপি বাই ডিভি সমান 0। এখন আমি ভি গামা যদি কমন নেই উভয় পাশ থেকে, দেখেন ভি গামা কমন নিয়ে নিব, তাহলে কি পাচ্ছি, গামা পি বাই ভি প্লাস ডিপি বাই ডিভি দ্যাট ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে তাহলে ডিপি বাই ডিভি যেটা পাচ্ছি ইকুয়ালস টু মাইনাস গামা পি বাই ভি। খেয়াল করেন গামা ইন্টু মাইনাস পি বাই ভি। এখন তাহলে মাইনাস পি বাই ভি ছিল সমস্ত রেখার ঢাল, তার সঙ্গে গামা গুণ করে আমি রুদ্ধতাপ রেখার ঢাল পাচ্ছি। তার মানে রুদ্ধতাপীয় রেখার যে ঢাল, সেটা সমস্ত রেখার ঢালের থেকে গামা গুণ খাড়া। তাহলে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমস্ত রেখার ঢালের তুলনায়
ধারা। এবং এইভাবে লিখতে পারি, রুদ্ধতাপ রেখার ঢাল ইকুয়ালস টু গামা ইন্টু সমষ্ণ রেখার ঢাল। তাহলে এই হচ্ছে আমাদের সমষ্ণ এবং রুদ্ধতাপ প্রক্রিয়ায় যে রেখাগুলি আছে, আমরা যদি গ্রাফ আঁকতে যাই, সেই গ্রাফের থেকে যে ঢালগুলা পাবো, সেই ঢালের সম্পর্কগুলার মধ্যে আমরা সংযোগ স্থাপন করে ফেললাম। ওকে। সো এই ছিল আমাদের তাপগতীয় প্রক্রিয়াগুলা সম্পর্কে আলোচনা, যে যতগুলি তাপগতীয় প্রক্রিয়া আছে সবগুলি তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে ফেললাম। এখন আজকে আমরা যেটা শুরু করব, অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে এত কিছু প্যাচাল পাড়ার উদ্দেশ্যটাই ছিল যাতে আমরা কার্নোর চক্র সম্পর্কে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নিতে পারি। সো আজকে ইনশাল্লাহ আমরা কার্নোর চক্রটা কিভাবে কাজ করে এবং কার্নোর ইঞ্জিন কিভাবে কাজ করে সেইটা সম্পর্কে পড়ালেখা শুরু করব। এবং আমি আজকে আপনাদেরকে গোটা জিনিসটার একটা ক্লিয়ার ধারণা দিব, আর আগামী লেকচারের শুরুতে কিভাবে একটা কার্নোর ইঞ্জিন কাজ করে সেইটার বিস্তারিত ভিডিও দেখাবো আপনাদেরকে। সো আজকে আমরা শুরু করব থিওরিটিক্যাল আলোচনা নিয়ে, যে একটা কার্নোর চক্র আসলে কি কি ভাবে কাজ করে। সো আমরা তাহলে দেখা শুরু করব এখন কার্নোর চক্র। সো আমাদের যে কার্নোর চক্রটা আছে, এই কার্নোর চক্রটা সাধারণত সংঘটিত হয় কোনো একটা গ্যাস সিলিন্ডারের ভিতরে। সো কার্নোট চক্রটা বোঝার জন্য আগে আমাদের একটা গ্যাস সিলিন্ডার কিরকম হয় এবং গ্যাস সিলিন্ডারের মধ্যে কি কি অংশ বা কম্পোনেন্ট থাকে সেই জিনিসটা বোঝাটা খুব জরুরি। সো আমি আমার মতো করেই জিনিসগুলা একে একে আপনাদেরকে বুঝাবো। আমি তো বললামই যে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আমরা ভিডিওটা দেখব। আজকে আমরা আগে একটু গ্যাস সিলিন্ডারের যে কম্পোনেন্ট বা অংশগুলো সেগুলো আগে আমরা জেনে নেই। ধরেন এটা একটা গ্যাস সিলিন্ডার, তাহলে এই গ্যাস সিলিন্ডারের উপরে একটা পিস্টন থাকে, এখানে একটা পিস্টন থাকে, আর নিচে যে অংশটা থাকে এটাকে বলা হয় ক্র্যাঙ্ক শ্যাফট। এই পিস্টনটা ওঠানামার সঙ্গে সঙ্গে এটা ঘুরতে পারে। পিস্টনটা যখন উপরে নিচে ওঠানামা করবে এটা ঘুরবে। এখন গ্যাসটা কোথায় থাকে অ্যাকচুয়ালি? গ্যাসটা থাকে পিস্টনের উপরেই। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পিস্টনটা যখন ওঠানামা করবে তখন কিন্তু গ্যাসটাকে আপনার সংকুচিত প্রসারিত করতে হবে। সো আমার পিস্টনটা উপরে নিচে ওঠানামা করবে এবং গ্যাসটা থাকে পিস্টনের উপরে, পিস্টনের নিচে গ্যাস থাকে না, এই পিস্টনটার উপরে গ্যাস থাকে। এখন এইখানে অ্যাকচুয়ালি বেশ কয়েকটা নল থাকে এবং বেশ কয়েকটা ভালভ থাকে। সো কি কি নল থাকবে সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। প্রথম যে নলটা এখানে থাকবে এটাকে বলা হয় ইনলেট অর ইনটেক। ইনলেট বা ইনটেক মানে যেখান দিয়ে গ্যাসটা প্রবেশ করবে, এই গ্যাস সিলিন্ডারের মধ্যে যেখান দিয়ে গ্যাসটা প্রবেশ করবে সেটা হচ্ছে ইনলেট বা ইনটেক। ওকে। সেকেন্ড আরেকটা নল থাকবে যেটাকে বলা হবে আউটলেট। তাহলে এই আউটলেটটা কি কাজ করবে? আউটলেটটা যেটা করবে, এইখানে গ্যাসটা নিয়ে কাজ শেষ হওয়ার পরে সেই গ্যাসটাকে আমরা যাতে বের করে দিতে পারি। তাহলে একটা ইনলেট বা ইনটেক থাকতেছে, একটা আউটলেট থাকতেছে যেটা দিয়ে আমরা ব্যবহৃত গ্যাসটা বাইরে বের করে দিতে পারি। এরপর ফুয়েল ইনজেকশনের জন্য একটা ফুয়েল নজল থাকবে। ফুয়েল নজল। সো ফুয়েল নজলটা থাকে যাতে এইখানে যে আমরা জ্বালানিটা ব্যবহার করব সেই জ্বালানিটাকে এইখানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়।
এবং নজল এটা জেট স্প্রের মতো করে ফুয়েলটাকে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত করে ভিতরে স্প্রে করে দিবে। আর সঙ্গে আগুন জ্বালানোর জন্য একটা স্পার্ক প্লাগ থাকে। এখানে থাকবে একটা স্পার্ক প্লাগ। এই স্পার্ক প্লাগটা যেটা করে সেটা হচ্ছে আগুন জ্বালায় দেয় ভিতরে। সো এই জিনিসগুলা আমাদের একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে থাকবে। আর হচ্ছে এই জিনিসগুলো যখন থাকতেছে, সো ধরেন অ্যাকচুয়ালি সবাই একই লেভেলে এসে উন্মুক্ত হয়। সো এখানে এসে সবাই উন্মুক্ত হচ্ছে। এইভাবে জাস্ট ধরে নেন যে ফুল সিস্টেমটা এরকম। তাহলে গ্যাসটা থাকবে কোথায়? গ্যাসটা থাকবে যে এইখানে, এই যে এইখানে গ্যাসটা থাকবে। এখন যদি পিস্টনটা নিচে নামে তাহলে এই গ্যাসটা প্রসারিত হতে পারতেছে। পিস্টনটা যখন উপরে উঠতেছে তখন গ্যাসটা সংকুচিত হচ্ছে। এই সংকোচন প্রসারণের মাধ্যমে, তারপর জ্বালানি দেওয়ার মাধ্যমে, পোড়ানোর মাধ্যমে, দহন প্রক্রিয়ার মাধ্যমে একটা ইঞ্জিন কাজ করে। এখন এই কার্নোট চক্রটাকে আমরা টোটাল 4টা স্টেপ বইয়ে দেওয়া আছে, কিন্তু আসলে টোটাল 6টা স্টেপ কাজ করে। সো বইয়ে 2টা স্টেপ দেওয়া নাই। কেন দেওয়া নাই সেটার ব্যাখ্যা আমি একটু পরে বলবো, বইয়ে কেন 2টো স্টেপ দেয় নাই। সো চলেন আমরা স্টেপ গুলা একটা একটা করে দেখবো এবং বুঝবো আসলে কোন স্টেপে কি হয়। আমরা সোজা সাপটা একটা পিভি ডায়াগ্রাম আঁকবো। এখানে একটা পিভি ডায়াগ্রাম আঁকবো। পিভি ডায়াগ্রাম আঁকবো। আমি প্রতিটা স্টেপ একটা একটা করে বুঝিয়ে বলবো এবং তারপর হচ্ছে গ্রাফটা আঁকবো। তারপর গ্রাফের বিভিন্ন অংশ নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব। প্রথমে দেখেন, আমার যখন এই যে এই গ্যাস সিলিন্ডারটা শুরুতে রাখছি, একেবারে শুরুতে কোনো গ্যাস নাই, ভিতরটা ফাঁকা, তাহলে এখানে কোনো চাপ আছে? চাপ কত? জিরো। কোনো গ্যাস নেই, তার মানে চাপ কত? জিরো। সো একেবারে শুরুতে এখানে চাপটা হচ্ছে জিরো। তাহলে চাপ যদি জিরো হয়, আমি যদি এই ইনলেট বা ইনটেক ভালভটা খুলে দেই, তখন বায়ুমণ্ডলীয় চাপে গ্যাসটা কোথায় প্রবেশ করবে? ভিতরে প্রবেশ করবে। আবার রিপিট করতেছি, আমার এই যে পুরো সিস্টেমটা আছে, আমি সিস্টেমটাকে একটু ডানে সরাবো লেখার সুবিধার জন্য। এটাকে একটু ডান দিকে সরিয়ে দিচ্ছি কারণ আমি এখানে বাম পাশে লিখবো, এখানে লিখবো আমি। সো ইনলেট বা ইনটেকটাকে একটু ডানে সরিয়ে লিখে আমি এখানে ইনলেট অর ইনটেক। দেখেন, একেবারে শুরুতে সিলিন্ডারটার মধ্যে কিছু নাই, সিলিন্ডারটা ফাঁকা। তাহলে আমি যদি ইনলেট বা ইনটেক ভালভটাকে খুলি, তখনই কি হবে? বায়ুমণ্ডলীয় চাপে একটা গ্যাস ভিতরে প্রবেশ করবে। তাহলে আমরা একেবারে প্রথমেই প্রথম ধাপটা, যেটাকে আমি বলবো এ থেকে বি, ইনটেক ভালভ খোলা। আর ইনটেক ভালভ খোলা হলে বায়ুমণ্ডলীয় চাপে ভিতরে গ্যাস প্রবেশ। দেখেন, একটু গোটা জিনিসটা মনোযোগ দিয়ে দেখেন, একবার দেখলে ইনশাল্লাহ পুরোপুরি বুঝে যাবেন। সেই অংশটাকে, সেগমেন্টটাকে আলাদা করে রাখি। খেয়াল করেন, আমি
ইনটেক ভালভটাকে যখন খুলে দিচ্ছি, বায়ুমণ্ডলীয় চাপে ভিতরে গ্যাস প্রবেশ করতেছে। তাহলে গ্যাসটা যখন প্রবেশ করতেছে, শুরুতে সিলিন্ডারের ভিতরে কোনো গ্যাস ছিল না। তাহলে ভলিউম কত ছিল গ্যাসের? 0। আমি যখনই ইনটেক ভালভটাকে খুলতেছি, তখনই বায়ুমণ্ডলীয় চাপে ভিতরে গ্যাস প্রবেশ করতেছে। তাহলে চাপের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, চাপ একই আছে, বায়ুমণ্ডলীয় চাপ। কিন্তু ভিতরে গ্যাস প্রবেশ করতেছে, তার মানে আয়তন বাড়তেছে। তাহলে ধ্রুব চাপে আমার এইখানে ভিতরে আয়তনটা বাড়তেছে গ্যাসের। এটাই হচ্ছে এ থেকে বি। আবার রিপিট করতেছি, বইয়ে এ বি প্রসেসটাই দেখানো নাই। এ থেকে বি হচ্ছে কি, ইনটেক ভালভটাকে যখন আমরা খুললাম, বায়ুমণ্ডলীয় চাপে সিলিন্ডারের মধ্যে গ্যাস প্রবেশ করবে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপে সিলিন্ডারের মধ্যে যখন গ্যাসটা প্রবেশ করতেছে, চাপ একই আছে, আয়তন কি হবে? বাড়বে। এই যে দেখেন, চাপ একই থেকে চাপ ধ্রুব, আয়তনটা বাড়লো, এ থেকে বিতে আসলো, গ্যাসটা আসছে। ওকে, তাহলে আমি সিলিন্ডারের মধ্যে গ্যাস পাইছি। এইবার আসেন, আমি যে গ্যাসটা পাইছি, এই গ্যাসটা দিয়ে কাজ করানোর জন্য আগে গ্যাসটার অন্তস্থ শক্তি বাড়াইতে হবে। যে কোনো সিস্টেমে যে কাউকে দিয়ে কাজ করানোর জন্য আগে কি করতে হয়? গ্যাসটার অবশ্যই অন্তস্থ শক্তি বাড়াইতে হবে। কেন? অন্তস্থ শক্তি যদি না বাড়াই, ও তো দহনে খুব বেশি ভালো আউটকাম দিবে না। তাহলে একটা গ্যাসের অন্তস্থ শক্তি বাড়ানোর সবচেয়ে ভালো উপায় কি? তাপমাত্রা বাড়ানো। খেয়াল করেন, আমি কিন্তু যখন অন্তস্থ শক্তির পরিবর্তন পড়াইছি, বারবার বলছি যে অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে ইন্টারনাল যে গতি শক্তিটা আছে কণাগুলার, সেই গতি শক্তির সঙ্গে সম্পর্কিত। তাপমাত্রা যদি বাড়াই, ছুটাছুটি বাড়বে, অন্তস্থ শক্তি বাড়বে। এখন তাপমাত্রা একটা গ্যাসের কিভাবে বাড়ানো যায়? গ্যাসটাকে যদি আপনি সংকুচিত করতে শুরু করেন এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তাহলে কোনো তাপ বাইরে থেকে ভিতরে যাবে না, ভিতর থেকে বাইরে আসবে না। তাপ যদি পরিবর্তিত না হইতে পারে, গ্যাস সংকুচিত করতেছেন, তাপমাত্রা বেড়ে যাবে। সুতরাং আমরা এখন তাহলে যেটা দেখব, প্রথম যে প্রক্রিয়াটা হবে সেটা হবে রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে আমি যখন রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংকোচন করব, তখন অ্যাকচুয়ালি গ্যাসের অন্তস্থ শক্তি বাড়বে। গ্যাসের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। তাহলে এইটা হবে আসলে এইখান থেকে এইরকম একটা প্রসেস। এই পয়েন্টটাকে যদি 1 বলি আমরা, 1 থেকে 2, এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। খেয়াল করেন, সংকোচন করা হলে, সংকোচন মানে কি? আয়তন কমে গেছে, চাপ কি? বেড়ে গেছে। আর আয়তন কমে চাপ বাড়ছে মানে কি? কণাগুলোর সংঘর্ষ বেশি হচ্ছে। সংঘর্ষ বেশি হলে তাপমাত্রা এখানে কি হবে? বাড়বে। যেহেতু প্রক্রিয়াটা রুদ্ধতাপীয়, সিস্টেম থেকে বাইরে কোনো তাপ যেতে পারতেছে না, তাপ বিনিষ্ট হতে পারতেছে না। ওকে, সো তাহলে প্রথমে আমি গ্যাস সিলিন্ডারে গ্যাস নিছিলাম, নেওয়ার পরে সেটাকে সংকুচিত করছি। সংকুচিত করার পরে এখন এর মধ্যে আমরা ফুয়েল নজল দিয়ে ফুয়েল স্প্রে করব। সো ফুয়েলটাকে স্প্রে করা হয়। কেন স্প্রে করা হয়? আপনারা কেমিস্ট্রিতে খুব ভালো মতো পড়ছেন, দহন তাপ বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়িয়ে দেওয়া। সো যত বেশি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে, দহন তাপ তত বাড়বে। তাহলে আমরা এখন ফুয়েলটাকে যদি একেবারে অ্যাটোমাইজ করে স্প্রে করতে পারি, খুব ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটায় ভাগ করে স্প্রে করতে পারি, তাহলে সারফেস এরিয়া বাড়বে, ফলে সেইখানে দহনটা খুব ভালো হবে। এখন আমি যখন এই স্পার্ক প্লাগ দিয়ে আগুন জ্বালায় দিব, এখন একটা জিনিস খেয়াল করেন, আগুন জ্বালায় দিছেন, আমি আপনাদের তাপমাত্রা এবং তাপের পার্থক্য পড়ানোর সময় একটা জিনিস বলছিলাম, আজকে আবার রিপিট করি। ধরেন এই কলমটার এক পাশে আমি আগুন জ্বালাইলাম, এইখানের যে তাপমাত্রা, পুরাটায় আগুন ছড়াইলেও তাপমাত্রা কিন্তু একই, মাইন্ড ইট।
আমি আগুন এখানে জ্বালাইছি, একই বস্তু। আগুন যতক্ষণ ধরে ছড়াবে ততক্ষণ ধরে আমার অ্যাকচুয়ালি তাপমাত্রার তো পরিবর্তন হবে না। কিসের পরিবর্তন হবে? তাপের পরিবর্তন হবে। তাহলে তাপমাত্রা একই থাকলে আগুন ধরানোর পর যতক্ষণ পর্যন্ত আগুনটা ছড়াচ্ছে ততক্ষণ এটা কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া, কারণ তাপমাত্রা কি আছে? একই আছে। তাহলে এই যে 2 থেকে 3, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। 2 থেকে 3 হচ্ছে সমষ্ণ প্রসারণ। তাহলে এই সমষ্ণ প্রসারণে অ্যাকচুয়ালি কি হয়? আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আর আগুন জ্বালানো হলে গ্যাসটা বিস্ফোরিত হয়। সো তাহলে এখানে আমি লিখে রাখি প্রক্রিয়াটার নামে আগুন জ্বালানো ও বিস্ফোরণ। তাহলে বিস্ফোরণ মূর্ধন্যটা ভালো মতো বোঝা যাচ্ছে না। সো আমরা তাহলে এই যে 2 থেকে 3 এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ পাচ্ছি, এখানে আগুন জ্বালাইছি, বিস্ফোরিত করছি। এইবার দেখেন, আমার গ্যাসটাকে সংকুচিত করলাম, সংকুচিত করার পরে আগুন জ্বালাইলাম। এইবার এই 3-এ আসার পরে আগুন জ্বলাজ্বলি শেষ, আগুন নিভে গেছে। কিন্তু গ্যাসটা এখনো কি উত্তপ্ত। একটা উত্তপ্ত গ্যাসকে যদি আমি আরো প্রসারিত হতে দেই, মাইন্ড ইট, একটা উত্তপ্ত গ্যাসকে যত বেশি প্রসারিত হতে দিবেন ততই সে কি হবে? আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসবে। আর ঠান্ডা হয়ে আসলে সে তার অন্তস্থ শক্তিকে কাজে রূপান্তর করতে পারবে। সুতরাং 3 থেকে 4-এ যেটা করা হয়, এই উত্তপ্ত গ্যাসটাকে ঠান্ডা হতে দেওয়া হয়, কিন্তু ঠান্ডা হতে দেওয়া হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে 3 থেকে 4 রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন সে প্রসারিত হচ্ছে, সে অ্যাকচুয়ালি তার ইন্টারনাল এনার্জি বা অন্তস্থ শক্তিটাকে কিসে রূপান্তর করতেছে? কাজে রূপান্তর করতেছে। তাহলে 3 থেকে 4 রুদ্ধতাপীয় প্রসারণ। এবার দেখেন, গ্যাসটাকে প্রথমে সংকুচিত করছেন, জ্বালাও পোড়াও করছেন, এরপর আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করে যতটুকু ইন্টারনাল এনার্জি ছিল সেটাও বের করে নিছেন। এবার কি এই গ্যাসটা দিয়ে আর তো কিছু করার না, এটাকে খেদায়া দিতে হবে না, এটাকে পরিবেশে বের করতে হবে। তাহলে পরিবেশে বের করার জন্য আগে কি করতে হবে? এই পিস্টনটা উপরে তুলে গ্যাসটাকে সংকুচিত করতে হবে, যাতে চাপটা, ভিতরের চাপ যদি বাইরের পরিবেশের চাপের সমান না হয় অ্যাটলিস্ট, তাহলে কি আউটলেট খুললে গ্যাসটা বাইরে আসবে? আসবে না। তাহলে এখন আবার আমাকে সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন করতে হবে একটা। সো 4 থেকে 1 হচ্ছে সমষ্ণ সংকোচন। 4 থেকে 1 সমষ্ণ সংকোচন। এখানে একটা প্রশ্ন করতে পারে যে কেউ, যে 4 থেকে 1 এখানে সংকোচন করতেছি, সংকোচন করলে তো তাপমাত্রা বাড়ার কথা, কিন্তু এটা সমষ্ণ সংকোচন কেন হচ্ছে? একটু বুঝিয়ে বলি। একটা গ্যাস, সেই গ্যাসটাকে শুরুতে আপনি কম্প্রেস করছেন, সংকুচিত করছেন, আগুন জ্বালাইছেন, তারপর আবার তাকে প্রসারিত করে ওর অন্তস্থ শক্তি সব নিয়ে নিচ্ছেন, সে গ্যাসের মধ্যে আর কিছু নাই। সে 4 থেকে 1-এ যখন করতেছেন, ওরে সংকুচিত করলে ওর তাপমাত্রা আর বাড়ার সুযোগ নাই, কারণ ওর সকল শক্তি অলমোস্ট আপনি নিয়ে নিছেন। এই কারণে 4 থেকে 1টা সমষ্ণ সংকোচন হয়। জিনিসটা অনেকটা এরকম, যে ওই যে আখ থেকে যখন আখের রস বের করা হয়, আখটাকে বেশ কয়েকবার চিপে চিপে একদম ছিবড়ে বানায় ফেলছেন। এখন ছিবড়া বানানোর পরে ওই ছিবড়াটাকে আর যতই চাপেন না কেন, ওইখান থেকে আর কোনো আখের রস আপনি পাবেন না, কারণ ওর যা নিংড়ানোর আপনি অলরেডি নিংড়ায় ফেলছেন। এখানে 4 থেকে 1-এ সংকোচন হইলেও সেটা শুধুমাত্র চাপটাকে বৃদ্ধি করে, তাপমাত্রা এখানে আর খুব বেশি বৃদ্ধি পায় না। সো এই 4 থেকে 1-এ আপনি গ্যাসটাকে আনছেন। এবার এই গ্যাসটা কি?
এর মধ্যে আর কিছু আছে নাই, এটা তো এনভায়রনমেন্টে রিলিজ করতে হবে। কেন? কারণ এনভায়রনমেন্টে রিলিজ করার পরে আমি আবার নতুন করে এনভায়রনমেন্ট থেকে নতুন গ্যাস নিয়ে আরেকটা সাইকেল বা আরেকটা চক্র শুরু করতে পারবো। তাহলে এখন গ্যাসটাকে 1 নাম্বার পয়েন্ট থেকে রিলিজ করতে হবে না। এখন দেখেন রিলিজ তাহলে করব আমরা বি থেকে এ প্রক্রিয়ায়। সুতরাং আমাদের তাহলে বি থেকে এ এই প্রক্রিয়ায় আউটলেট ভালভ খোলা, এবং আমরা এইখানে গ্যাস নির্গমন করব। গ্যাসটা হচ্ছে পরিবেশে গ্যাস নির্গমন করব। এইবার প্রশ্নটা হচ্ছে আমাদের বইয়ে কেন এ বি আর বি এটা দেখায় নাই, এটা হচ্ছে প্রশ্ন। যে বইয়ে এ বি এবং বি এ অংশটা কেন দেখানো হয় নাই, সেটার ব্যাখ্যাটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বইয়ে আসলে এ থেকে বি এবং বি থেকে এ এই অংশটুকু কেন দেখানো হয় নাই সেটা একটু আমি বুঝিয়ে বলতেছি আপনাদেরকে। দেখেন কার্নোর সাইকেলটা পুরোটা যদি আঁকি এখন আমরা, এটা এক, এটা দুই, এখানে তিন, এখানে চার। এ বি বি এ অংশটা দেখানো হয় নাই কেন বইয়ে, সেটার এখন ব্যাখ্যাটা দিচ্ছি। দেখেন এ থেকে বিতে আমার যে কৃতকাজ, এ থেকে বিতে যে কৃতকাজ আর বি থেকে এতে যে কৃতকাজ, এই দুইটা পরস্পর সমান এবং বিপরীতমুখী। খেয়াল করেন এ থেকে বিতে যে কৃতকাজ পি ভার্সাস ভি। সো এ থেকে বিতে আসতে যে কৃতকাজটা হবে পি ইন্টু ডেল ভি, আর বি থেকে এতে আসতে যে কৃতকাজ হবে এটা কি পরস্পর সমান এবং বিপরীতমুখী। তাহলে এ বি আর বি এ মিলে মোট কৃতকাজটা কত হয়ে যায়? জিরো হয়ে যায়। সো আমি যদি এ বি বি এ গ্রাফে নাও দেখাই, মোট কৃতকাজের কোনো পরিবর্তন হয় না। এই কারণে বইপত্রগুলাই এ বি আর বি এ অংশটাই দেখায় নাই, কারণ আমাদের বইগুলা শুধুমাত্র কৃতকাজের ব্যাখ্যা নিয়ে আলোচনা করছে। বাট আপনি যদি রিয়েল সিস্টেম বুঝতে চান তখন বইয়ের চিত্র থেকে আসলে বোঝা যায় না। কারণ হচ্ছে বইয়ের চিত্রে কখন গ্যাসটা নিলাম কখন গ্যাসটা ছাড়লাম সেটাই কিন্তু ব্যাখ্যা করা নাই। সো আমি এখানে লিখে দিচ্ছি এ থেকে বি অংশে যে কৃতকাজ ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বি এ, এই দুইটা মিলে আসলে জিরো হয়ে যায়। কিভাবে সেটা দেখেন, এ থেকে বিতে যদি আসি, ধরেন এইখানকার যে আয়তনটা সেই আয়তনটা ভি 1, এখানে আয়তনটা জিরো। তাহলে ডাব্লিউ এ বি পি ইন্টু ডেল ভি মানে ভি 1 - 0, আর ডাব্লিউ বি এ পি ইন্টু 0 - ভি 1। তাহলে আমাদের এইখানে দেখেন পিভি 1 মাইনাস পিভি 1 কত হচ্ছে? জিরো হচ্ছে। তাহলে এ বি বি এ এই দুইটার অ্যাকচুয়ালি মোট কৃত কাজের সঙ্গে কোনো সম্পর্ক আছে? মোট কৃত কাজের সঙ্গে এ বি এবং বি এ এর কোনো সম্পর্ক নাই। যেহেতু এ বি এবং বি এর এই দুইটার কোনো সম্পর্ক নাই মোট কৃত কাজের সাথে, সেহেতু অ্যাকচুয়ালি আমাদের বইপত্রে এই এ বি আর বি অংশটুকু দেখানো নাই। কিন্তু আমি আপনাদের ফুল সিস্টেমটা বুঝানোর জন্য এ বি এবং বি এটার ব্যাখ্যাটা দিয়ে দিলাম, যাতে করে আপনাদের কখনোই বুঝতে কষ্ট না হয় কোন স্টেজে গ্যাসটা ঢুকলো কোন স্টেজে গ্যাসটা বের হয়ে গেল। ওকে, এখন এই যে চক্রটা, তাহলে এইবার আমরা বইয়ের চক্র আঁকলেও আপনাদের আর বুঝতে সমস্যা হবে না, কারণ আমি ডিটেলস চক্রটা আপনাদেরকে বলে দিছি। ওকে, তাহলে চলেন এইখানে আমরা কার্নোট চক্র হতে এখন কৃত কাজের হিসাবটা দেখে ফেলবো আজকে। কার্নোট চক্র হতে কৃত কাজের হিসাব।
একটা জিনিস খেয়াল করেন, আমাদের কার্নোট চক্রে টোটাল তাহলে এখন প্রসেস আছে কয়টা? 4টা। কার্নোট চক্রটায় মোট 4টা প্রসেস আছে, 2টা সমস্ত প্রক্রিয়া, 2টা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আমরা বই অনুযায়ী যদি আঁকি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। সো 1 থেকে 2 আসলাম, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1। সো আমি আবার পাশে প্রসেস গুলো সব লিখে রাখবো। সো 1 থেকে 2 এটা হচ্ছে সমস্ন বা রুদ্ধতাপ, সরি, 1 থেকে 2 হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তারপর 2 থেকে 3 সমস্ন প্রসারণ। 3 থেকে 4 রুদ্ধতাপীয় প্রসারণ। 4 থেকে 1 সমস্ন সংকোচন। সো তাহলে 2টা সমস্ন প্রক্রিয়া আর 2টা রুদ্ধতাপীয় প্রক্রিয়া দিয়ে আমরা পুরো কার্নোট চক্রটা পাচ্ছি। এখন দেখেন, আমাদের সমস্ন প্রসারণ যখন হচ্ছে, 2 থেকে 3 গ্যাসে আগুন জ্বালাচ্ছেন, সিস্টেমে তাপ আপনি দিচ্ছেন। সো যখন গ্যাসে আগুন জ্বালাইলেন, তখন সিস্টেমটা কি করতেছে? তাপ শোষণ করে। তাহলে 2 থেকে 3 এটা হচ্ছে এইখানে সিস্টেম তাপ শোষণ করে। 2 থেকে 3 এখানে সিস্টেম তাপ শোষণ করে। সো ধরে নেই আমরা এখানে Q1 পরিমাণ তাপ শোষিত হবে এবং এখানে তাপমাত্রাটা হচ্ছে T1। তো আমরা ধরে নিচ্ছি এই 2 থেকে 3 যে সমস্ত প্রক্রিয়াটা আছে, এই সমস্ত প্রক্রিয়ায় T1 তাপমাত্রায় Q1 তাপ শোষিত হয়। তাহলে T1 তাপমাত্রায় Q1 তাপ শোষিত হয়। আর খেয়াল করেন, 4 থেকে 1-এ গ্যাসটাকে সংকুচিত করে এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছেন। একটু আগের প্রক্রিয়াটা যদি আমরা খেয়াল করি, দেখেন, 4 থেকে 1-এ সমস্ত সংকোচন হওয়ার পরেই কিন্তু গ্যাসটাকে পরিবেশে নির্গমন করছেন। তাহলে আপনার এই সমস্ত সংকোচনটা করার পরে গ্যাসটাকে পরিবেশে নির্গত করতেছেন। সুতরাং 4 থেকে 1-এ তাহলে আপনি অ্যাকচুয়ালি সিস্টেম থেকে তাপ বাইরে ফেলে দিচ্ছেন। তাহলে 4 থেকে 1 এখানে হচ্ছে সিস্টেম তাপ বর্জন করে। সো আমরা এখানে ধরে নিচ্ছি Q2 পরিমাণ তাপ বর্জন করতেছেন T2 তাপমাত্রায়। তাহলে T2 তাপমাত্রায় Q2 তাপ বর্জিত হয়। এখন আপনাদের একটা জেনারেল কোশ্চেন কোয়ারি থাকতেই পারে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি দোষ করছে? ওরা কই? ওরা কই একটু পরে ব্যাখ্যা দিব। অ্যাকচুয়ালি রুদ্ধতাপীয় প্রক্রিয়া দুইটা একটা আরেকটাকে নাকচ করে দেয়। আপনি রুদ্ধতাপীয় এই প্রক্রিয়ায় 1 থেকে 2-এ যতটুকু কাজ পাবেন, দেখবেন 3 থেকে 4-এ ততটুকু কাজ নাই হয়ে যাচ্ছে। সো আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া দুইটা এই সিস্টেমটাকে রান করানোর জন্য সাহায্য করে। সো আমরা শুধুমাত্র এই সমস্ত প্রক্রিয়াটা এই জন্য দেখতেছি।
আবার রিপিট করতেছি, 1 থেকে 2 যে রুদ্ধতাপীয় সংকোচন আর 3 থেকে 4 রুদ্ধতাপীয় প্রসারণ, এখানে যে কাজটুকু হয় বা যে অন্তস্থ শক্তির রূপান্তরটুকু হয় সেটুকু একটা আরেকটার সঙ্গে কিন্তু নাকচ হয়ে যায়। এবং আপনারা জানেন রুদ্ধতাপের প্রক্রিয়ায় তাপের কোনো পরিবর্তন হয় না। এখানেও ডিকিউ জিরো, এখানেও কি ডিকিউটা জিরো। তাহলে আমরা যেখানে তাপের কোনো পরিবর্তন হয় না সেটা নিয়ে চিন্তা করে লাভ আছে? চিন্তা করে লাভ নাই। এই জন্য দেখেন আমরা যখন তাপ কতটুকু শোষিত বর্জিত হচ্ছে সেটা চিন্তা করব কি সমস্ত প্রক্রিয়া থেকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো তাপ শোষিতও হয় না, কোনো তাপ বর্জিতও হয় না। ক্লিয়ার? সো এইখানে আসেন। আমার তাহলে এখন দেখেন একটা সিস্টেম Q1 তাপ শোষণ করছে আর Q2 পরিমাণ তাপ বর্জন করছে। সিস্টেম শোষণ করলো Q1 তাপ, পরিবেশে ছেড়ে দিল Q2, তাহলে কৃত কাজ কত হবে? শোষিত তাপ মাইনাস বর্জিত তাপ, এইটা হবে কৃত কাজ। তাহলে আমরা যদি বলি প্রতি চক্রে কৃত কাজ, প্রতি চক্রে কৃত কাজ W ইকুয়ালস টু Q1 মাইনাস Q2। Q1 হচ্ছে শোষিত তাপ আর Q2 টা হচ্ছে বর্জিত তাপ। এখন এইখানে আমাদের তাহলে যদি কর্মদক্ষতার কথা চিন্তা করি, ইটা কর্মদক্ষতা, কৃত কাজ ডিভাইডেড বাই গৃহীত তাপ, তাহলে কৃত কাজ ডাব্লিউ ডিভাইডেড বাই গৃহীত তাপ বা শোষিত তাপ Q1। ডাব্লিউ সমান Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইকুয়ালস টু 1 মাইনাস Q2 বাই Q1। এটা হচ্ছে কর্মদক্ষতা ইটা। আর যদি পার্সেন্টাইলে প্রকাশ করি তাহলে ইটা ইকুয়ালস টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এইবার একটা জিনিস আমি আজকের ক্লাসে আপনাদেরকে প্রত্যাগামী বা প্রত্যাবর্তী প্রক্রিয়া পড়াইছি। যদি এই কার্নোট চক্রটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া হয়, কার্নোট চক্রটা যদি একটা প্রত্যাবর্তী বা প্রত্যাগামী প্রক্রিয়া হয়, তাহলে কিউ ইজ প্রপোর্শনেট টু টি হবে। তাহলে এইখানে এই জিনিসটাও শিখে রাখি, কার্নোট চক্রটি প্রত্যাবর্তী হলে কিউ ইজ প্রপোর্শনেট টু টি, বা Q2/Q1 সমান হবে T2/T1। সেক্ষেত্রে এটা আমরা লিখতে পারবো 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। সো একটা কার্নোট চক্র যদি প্রত্যাবর্তী হয় সেক্ষেত্রে আমরা ইটা কর্মদক্ষতা লিখতে পারবো 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। এই হচ্ছে আমাদের একটা কার্নোট চক্রের মোটামুটি বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা। আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি যেটা বলতেছিলাম চক্র পড়ানোর শুরুতেই, প্রথমেই আগামী ক্লাসে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো পুরো চক্র কিভাবে কাজ করে। তারপর চক্রের প্রত্যেকটা ধাপে এই যে 1 থেকে 2 এর কৃত্য কাজের ইকুয়েশন, 2 থেকে 3 এর কৃত কাজের ইকুয়েশন, 3 থেকে 4 এর কৃত কাজের ইকুয়েশন, 4 থেকে 1 এর কৃত কাজের ইকুয়েশন, প্রত্যেকটা স্টেপে কৃত কাজের ইকুয়েশন এবং এইখান থেকে গ্রাফ আঁকতে গেলে গ্রাফটা কিরকম হবে এবং গাণিতিক যে প্রয়োগ সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে দেখব। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই যে কার্নোট চক্র যেটুকু আমি পড়ালাম আজকে, আপনারা এই গোটা জিনিসটা একবার পুরোপুরি রিভিউ করবেন এবং প্রত্যেকটা স্টেপ মাথায় একেবারে কাইন্ডলি গেঁথে রাখবেন। এই কারণে না হলে পরবর্তী লেকচারে যে বুঝতে কষ্ট হবে যে কোথায় কোনটাকে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় কেন করতেছি। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে কার্নোট চক্রের যে ওভারভিউ বা কার্নোট চক্রের কোন স্টেপে কি হয় সেই সম্পর্কে পুরোপুরি জেনে ফেলাম ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি।